নোয়াখালীর জনপ্রিয় তিলের পিঠা বানিয়ে দেখাবো আজ। তবে আজকে আমি দুভাবে দেখাবো। আপনারা চাইলে এই পিঠাগুলো বানিয়ে ডিপ ফ্রিজেও রাখতে পারবেন, আবার চাইলে এই পিঠাগুলো বড় করে বানিয়ে এভাবে খোলায় টেলেও খেতে পারবেন। যেভাবেই খান না কেন এই পিঠাটা খেতে খুবই মজার। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে নোয়াখালীর জনপ্রিয় তিলের পুলি পিঠা বানিয়ে দেখাবো। এখানে আমি কিছু তিল টেলে নিচ্ছি। ন্যাচারাল তিল যেটা সেটাই আমি টেলে নিচ্ছি। প্রায় 3 কাপের মতো তিল টেলে নিচ্ছি। আর তিল টেলে নেওয়ার পর কিছুটা বড় হয়, তো 3 কাপ টেলে নেওয়ার পর টোটাল আমার 4 কাপ তিল হয়েছে। বাংলাদেশে এই পিঠাটা বানানোর জন্য কালো তিলটাই ব্যবহার করা হয়, যেহেতু কালো তিলে ঘ্রাণ বেশি। তবে আমাদের এখানে কালো তিলটা পাওয়া যায় না, তাই ন্যাচারাল সিসেম সিডস যেটা আছে সেটাই আমি ব্যবহার করি। আর আপনারা যদি এটা না পান সেক্ষেত্রে সাদা তিল দিয়েও করতে পারেন। তিলের পিঠায় চাল ভাজির গুঁড়োটা দিলে পিঠার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটু চাল ভাজির পাউডারটা মিলাতে পারেন, তবে এটা অপশনাল। আমি তিলটার এই লাল প্যাকেটের চালগুলো কিছুটা ভেজে নিচ্ছি। তিলের ঘ্রাণের সাথে চাল ভাজির এই ঘ্রাণটা যখন অ্যাড হয়, আসলে পিঠাতে খুব সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ হয়। সেই কারণে আমি সবসময় চেষ্টা করি এই পিঠাটা যখন বানাই তখন চাল ভাজির গুঁড়োটা দেওয়ার জন্য। যাই হোক, এখন আলাদা আলাদা করে সবগুলো জিনিসকে আমি পাউডার করে নিচ্ছি। চাল ভাজিগুলোকে একেবারে পাউডার করে নিয়েছি, তবে এই যে তিল এগুলোকে আমি আধা ভাঙা করে নিয়েছি, কিছুটা পাউডারও আছে। তবে খুব বেশি ব্ল্যান্ড করবেন না বা খুব বেশি বেটে এগুলোকে পাউডার করতে যাবেন না, তাহলে তিলের তেল বের হয়ে যাবে। 5 থেকে 5.5 কাপ নিয়েছি কোরানো নারকেল। এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো খেজুরের গুড়। খেজুরের গুড় আপনারা আপনাদের পছন্দ মতো আর একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। বড় সাইজের 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে আর কোনো ধরনের গরম মশলা আমি অ্যাড করব না। এই যে তিল কিংবা খেজুরের গুড়ের সুন্দর ঘ্রাণ সব কিছু মিলে এখানে এমনিতেই সুন্দর একটা ঘ্রাণ হবে। তিল আর নারকেলের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। নারকেলের অর্ধেক পরিমাণ তিল দিতে পারেন, চাইলে নারকেলের 3 ভাগের 1 ভাগ পরিমাণও তিলটা দিতে পারেন। যাই হোক, এখন যেটা করছি এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে গরম করে নিচ্ছি। যখন দেখবেন গুড়টা গলে গেছে সে পর্যায়ে এসে আমাদের তিলের পাউডারটা অ্যাড করতে হবে। তো এখানে আমি চিমটি পরিমাণ লবণ দিয়েছি। এখন একে একে সেই চালের পাউডার আর তিলের পাউডার সব অ্যাড করে দিচ্ছি। 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করব, তারপর চুলা অফ করে দিব। বাটা তিল নারকেল এগুলো যদি চুলায় অনেকক্ষণ নাড়াচাড়া করেন তাহলে তিল থেকে তেলটা বের হয়ে যাবে। আর এ পর্যায়ে কখনোই এর মধ্যে পানি মিলাতে যাবেন না। এগুলো গুড়ের সাথে এই যে এরকম একটু ঝুরঝুরে টাইপের হবে। যারা মিষ্টি বেশি খান তারা হয়তো বা অনেক বেশি গুড় দিলে এগুলো একটু মাখো মাখো বা ভিজা ভিজা টাইপের হবে। আমি এখানে আমার পছন্দের মিষ্টি দিয়েছি, তো আমার এই নারকেলগুলো এরকম ঝুরঝুরে আছে। মিষ্টি একটা ঘ্রাণের জন্য 4-5টা এলাচির বিচিকে একেবারে পাউডার করে এর মধ্যে আমি দিয়েছি। এ পর্যায়ে এগুলোকে ঠান্ডা করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন আপনারা পিঠা বানাবেন তার আগে নামিয়ে পরে এগুলো দিয়েও পিঠা বানাতে পারবেন। আজকে আমি সবগুলো পিঠা বানাবো না, কিছু পিঠা বানাবো। তো এখানে আমি 3 কাপ পানি নিয়েছি, সাথে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। আর পানিতে বলক আসার পর এখানে আমি চালের গুঁড়োটা অ্যাড করছি। চালের গুঁড়ো বা শুকনো গুঁড়ো আমাদের এখানে 3 কাপের মতো লাগবে। তো 3 কাপ দেওয়ার পর এই সাথে আমি 1 মুঠ দিয়েছি ময়দা। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। সবসময় যেটা বলি, আমি কখনোই মেপে চালের গুঁড়ি দেই না, আসলে কখনো কম কখনো বেশি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যেটা করি, একটু পর পর গুঁড়ি দিয়ে এভাবে নেড়ে চেড়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেই। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এভাবে দেখে নেই, যখন মনে হয় যে এটা পারফেক্ট তখন ঢাকনা দিয়ে এটাকে রেখে দেই 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকনা তুলে এটাকে কাঠি দিয়ে নাড়াচাড়া করার সময় যদি দেখেন যে পুরোটা হাঁড়িতে এরকম ভাপ এসেছে, তাহলে বুঝবেন আপনাদের এই ডোটা একেবারে পারফেক্ট। এই ডোটা দিয়ে রুটি পিঠা কিংবা যে কোনো ধরনের পিঠা আপনারা বানাতে পারবেন। আর রেডিমেড গুঁড়ি হওয়ার কারণে এখানে আমি একটু ময়দা মিলিয়েছি, এতে করে দেখেন এটা বেশ সফট হয়েছে এবং এই পিঠা বানালে আর ফাটার ভয়ও থাকবে না। এই ডোটাকে ভালোভাবে ছেড়ে নিয়েছি। এখন আমি বড় করে কিছু রুটি বানাবো। এটা আমি ছ্যাঁকা পুলি পিঠা বানাবো। আপনারা চাইলে আপনাদের মন পছন্দ এগুলোকে ছোট বড় যে যেভাবে খুশি বানাতে পারেন। তবে আমাদের অঞ্চলে যেটা করে, একটু মোটা টাইপের রুটি বানায়, তারপর এক একটা পিঠা থেকে কয়েকটা পিঠা কেটে নেয়। অল্প একটু ময়দা দেওয়ার কারণে এটা কতটা রাবারি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এরকম টেক্সচারের যদি ডোটা তৈরি করতে পারেন তাহলে পিঠা বানানোর পর ফাটার আর ভয় থাকবে না। এই যে বড় রুটির পাশে আমি কিছুটা নারকেলের পুর দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে চিকন করে ফোল্ড করে তারপর কেটে নিব।
আগেই বলেছি আমি আমাদের অঞ্চলের মতো করে এই পিঠাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মন পছন্দের যে কোনো সাইজেরই এই পিঠাগুলো বানাতে পারবেন। ছ্যাঁকা পুলি তাওয়ায় উল্টে পাল্টে সুন্দর করে ছেঁকে নিতে হয় বা একটু পোড়া পোড়া করে ভাজতে হয়। তো সেই ক্ষেত্রে পিঠা যদি বড় হয় ছেঁকে নিতে সুবিধা হয়, এই কারণেই একটু বড় করে বানানো। তবে তেলে যেগুলোকে ভাজা হয় ওগুলোকে ছোট করেই বানানো যায়। এই মেশিনটার কথা প্রায় অনেকে জিজ্ঞেস করেন, এটা আসলে পাস্তা কাটার। আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও শর্টকাটে এই পিঠাগুলো কেটে নিতে পারবেন। আর এখানে আমি যেটা করছি, লোহার তাওয়ায় এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। গ্রামাঞ্চলে যদিও মাটির হাঁড়িতে এগুলোকে টেলে নেয়, সুন্দর একটা ঘ্রাণ হয় বা পোড়া পোড়া করতে সুবিধা হয়। আমার ওখানে অত সুবিধা নেই, তারপরও আমার কাছে লোহার তাওয়া আছে, সেটাতে করে নিচ্ছি। যাদের কাছে মাটির হাঁড়ি বা লোহার তাওয়া নেই তারা চাইলে ফ্রাই প্যানেই এগুলোকে ভেজে নিতে পারেন। তবে যে যেভাবেই ভাজেন না কেন চেষ্টা করবেন পিঠাগুলোকে এরকম লালচে করে ভেজে নেওয়ার জন্য, তাহলে এই পিঠার আসল স্বাদটা আপনারা পাবেন। সেমভাবে ডোটা তৈরি করে আমি এখানে ছোট ছোট কিছু রুটি বানিয়ে নিচ্ছি, যেহেতু আজকের এই পিঠাগুলো আমি ডাইসে বানাবো। আর এই পিঠাগুলোকে আপনারা চাইলে ডিপ ফ্রিজেও লম্বা সময়ের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। মেহমান এলেই এগুলোকে আপনারা ওভেনে ডিপ রোস্ট করে ভেজে নিতে পারবেন। চাইলে ভাজি করার বেশ কিছুক্ষণ আগে এগুলোকে নামিয়ে নর্মাল করে সেগুলোকেও আপনারা তেলে ভেজে নিতে পারবেন। এই ছোট পিঠাগুলোকে আপনারা চাইলে ফ্রেশ ভাপে দিয়েও খেতে পারবেন, চাইলে ডিপ ফ্রিজ থেকে নামিয়েও আপনারা ভাপে দিয়ে খেতে পারবেন। আবার চাইলে এগুলোকে তাওয়ায় সেঁকে ছ্যাঁকা পুলির মতোও খেতে পারবেন। গ্রামাঞ্চলে হাতে মুড়িয়ে সাইডের বর্ডারটাকে খুব সুন্দর করে ডিজাইন করে, আমি একবার দেখেছি। তবে ওভাবে বানানো আমার পক্ষে সম্ভব না, আমি সবসময় এই ডাইসগুলোতেই বানিয়ে নিই। এই ডাইসগুলোতে পিঠাগুলোকে একই সাইজের বানানোর একটা টেকনিক আছে। ডাইসটাকে আড়াআড়ি একটু ধরবেন, তারপর রুটিটা দিয়ে এর ভেতরে স্টাফিংগুলো দিবেন, তাহলে দেখবেন সবগুলো পিঠা এরকম নাদুস নুদুস হবে। আর যদি আপনারা ফ্ল্যাট করে ডাইস ধরে তারপরে পিঠা বানান, দেখবেন কোনোটা পিঠা চ্যাপ্টা কোনোটা মোটা, ওরকমটা হবে। আজকে আমি 40টার বেশি পিঠা বানিয়েছি। এগুলোকে একে একে পলিথিনের উপর এভাবে বিছিয়ে কয়েক লাইন করে ডিপ ফ্রিজে শক্ত করে নিয়েছি। তারপর এই যে এগুলোকে খুলে নিচ্ছি, এরপর জিপলক ব্যাগে করে রেখে দিব। আমি সাধারণত ঈদ কিংবা বড় মেহমানদারি করার আগে এই ধরনের পিঠাগুলো বানিয়ে রেডি করে রাখি। আপনারা চাইলে যে কোনো বড় অনুষ্ঠান কিংবা ঈদের আগে এই পিঠাগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। এই পিঠাগুলো ডিপ ফ্রিজে 6 থেকে 8 মাস পর্যন্ত খুব ভালো থাকবে। আর চালের গুঁড়ির যে ডোটা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, ওই ডো দিয়ে আপনারা চাইলে নকশি পিঠাও বানাতে পারবেন। অবশিষ্ট কিছু ডো ছিল, সেগুলো দিয়ে আমি কিছু নকশি পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলোকে আপনারা একবার তেলে ভেজে নর্মাল ফ্রিজেও কিছুদিন রেখে তারপরে আরেক ভাজি দিয়ে খেতে পারবেন। আবার চাইলে ডিপ ফ্রিজেও এক ভাজি দিয়ে রেখে দিতে পারবেন। যেদিন আপনাদের খেতে ইচ্ছা হবে সেদিন এগুলোকে আরেকবার ভাজি করে গুড়ের লেয়ারটা দিয়ে আপনারা খেতে পারবেন। আসলে এই কাজগুলো একবারে করা কঠিন, তাই আমি সুযোগ পেলেই একটু একটু করে করে রাখি। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।